তো কামব্যাক বলতে আমরা যেখানে শুধুমাত্র রিয়াল মাদ্রিদকে বুঝতাম, কিন্তু প্রিভিয়াস সিজন এবং কারেন্ট সিজনে সেটা মূলত বার্সার জন্য প্রযোজ্য হয়ে গিয়েছে। কারণ রিসেন্টলি বার্সা এবং রিয়ালের ভিতরে ম্যাচে আমরা 1-0 ডাউন থাকার পরও বার্সাকে একটা অসাধারণ কামব্যাক দিয়ে ম্যাচটা জিতে নিতে দেখেছি। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে ছোট টিমের বিপক্ষে জয় এটা আহামরি কি, কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বলি যে সদ্য রেলিগেশন থেকে উঠে আসা টিমগুলো তারা মূলত প্রাণপণে চেষ্টা করে মূলত লিগে টিকে থাকার, এবং সেক্ষেত্রে আমরা গত ম্যাচটাও দেখতে পেয়েছি। গত ম্যাচটা অনেক ইন্টারেস্টিং ম্যাচ হয়েছিল। সেক্ষেত্রে প্রথম হাফে আমরা বার্সাকে 1-0 ডাউন থাকতে দেখি। তো এক্ষেত্রে কি হয় যে বার্সার গোলকিপার জোয়ান গার্সিয়া ম্যানুয়েল নয়রের মতো আউট অফ দ্য বক্স এসে বলটাকে ক্লিয়ার করতে চেষ্টা করে। সেক্ষেত্রে সে বলটাকে নিজের কন্ট্রোলে নেয় ঠিকই, কিন্তু যখন বলটা ডেলিভারি করে সেক্ষেত্রে সে বলটা মূলত অপোনেন্ট টিমের পায়ে দিয়ে দেয়, এবং সেই আউট অফ দ্য বক্স থেকে লং শটে সে মূলত গোল কনসিড করে। এবং এক্ষেত্রে মূলত আমরা এক্ষেত্রে গোলকিপারের ওইভাবে দোষ দিতে পারবো না, কারণ গোলকিপারটা নিউ গোলকিপার, এবং সেক্ষেত্রে হ্যান্সি ফ্লিক মূলত বিভিন্ন গণমাধ্যম থেকে দেখানো যাচ্ছে সে মূলত ম্যানুয়েল নয়রের মতো করেই তাকে তৈরি করতে যাচ্ছে যে সে মূলত হবে লাস্ট ডিফেন্ডার বা ডিফেন্সের লাস্ট পিলার। সেক্ষেত্রে তাকে এইরকম টুকটাক আউট অফ দ্য বক্স কিছু কাজ করতে হবে, যার ফলে তার এরকম দুই একটা গোল কনসিড করা লাগতে পারে। এক্ষেত্রে মেইন সমস্যাটা যা হয়েছে যে বার্সা প্রথম হাফে গোল করতে পারতেছিল না, যার মেইন কারণ হচ্ছে তাদের মিডফিল্ড ওইভাবে কাজ করতেছিল না। সেক্ষেত্রে সেকেন্ড হাফে হ্যান্সি ফ্লিক মূলত একটা চেঞ্জ করে সেক্ষেত্রে ফ্র্যাঙ্কি ডিয়ংকে সে নেমে আনে। তো এক্ষেত্রে মেইন সমস্যাগুলো হয় কি, লো ব্লকে খেলে যে ছোট টিমগুলা লো ব্লক বা বাস পার্কিং এর উপর ভরসা করে, তারা মূলত কাউন্টারে গোল দেওয়ার ট্রাই করে। এক্ষেত্রে বার্সা যেহেতু হাই প্রেস করে, এক্ষেত্রে তারা যদি ভুলবশত একজনকে অফসাইড ট্র্যাপে না ফেলতে পারে সেক্ষেত্রে তারা 1v1 হয়ে যায় গোলকিপারের ক্ষেত্রে। তো এক্ষেত্রে সমস্যাগুলো হয়। এক্ষেত্রে লো ব্লক ভাঙার একটা কৌশল সেক্ষেত্রে লং বল থ্রো করা বা সেট পিস থেকে গোল দেওয়া। এক্ষেত্রে আমরা যে 3টা গোল দেখতে পেয়েছি, প্রথম গোলটা আমরা এরিক গার্সিয়ার থেকে দেখতে পাই, যেক্ষেত্রে গোলকিপারের সিলি মিস্টেক বা সেভ দেওয়ার ট্রাই করেছিল, কিন্তু তারপরেও তার হাত থেকে বলটা বের হয়ে আসে এবং এরিক গার্সিয়া সেটাকে গোলে পরিণত করে। এবং দ্বিতীয় যে গোলটা দেখতে পাই সেটা হচ্ছে ফ্র্যাঙ্কি ডিয়ং এর অসাধারণ একটা ক্রস, যে ক্রসে মূলত লেভানডস্কি হেড এর মাধ্যমে গোল স্কোর করে। এবং তৃতীয় গোলটা মূলত রাশফোর্ড কর্নার কিক করে, এবং যেখান থেকে মূলত বার্সার ক্যাপ্টেন রোনাল্ড অ্যারাউহো সেটাকে গোলে পরিণত করে। তো এক্ষেত্রে এইভাবে তারা সেকেন্ড হাফে অসাধারণ কামব্যাকের মাধ্যমে ম্যাচটা নিজেদের করে নেয় এবং গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট তাদের বাগিয়ে নেয়। তো এই ক্ষেত্রে বার্সা এবং রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে পয়েন্ট টেবিলে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা হচ্ছে 2 পয়েন্টে। এবং এই 2 পয়েন্টের জন্য তারা মূলত কোয়াইট বলাই যায় যে তারা মূলত প্লে করতেছে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা হতে চলেছে মাদ্রিদ ডার্বি, সেই ডার্বিতে হয়তো রিয়াল মাদ্রিদ পয়েন্ট ড্রপ করতে পারে। এক্ষেত্রে অনেক বার্সা ফ্যানই হয়তো এক্ষেত্রে আশায় আছেন যে তারা হয়তো পয়েন্ট ড্রপ করবে বা ড্র করুক, সেক্ষেত্রে তাদের ডিস্টেন্সটা কমে যাবে এবং গোল ডিফারেন্সের কারণে বার্সা টপ অফ দ্য টেবিল যাইতে পারে। তো এক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলি যে মাদ্রিদ এই সিজনে আগের সিজনের সাথে অনেক ভালো পারফরমেন্স করতেছে, এবং জাভি আলোনসোর মাদ্রিদ গতবারের কার্লো আনচেলত্তির মাদ্রিদের চেয়ে অনেক ভালো ফর্ম করতেছে। এবং যেক্ষেত্রে আমাদের ডিফেন্সের প্রবলেম ছিল সেই ডিফেন্সের প্রবলেমটা সলভ হয়েছে, অ্যাটাকিং এ আমরা কোয়াইট চেঞ্জ দেখতে পারছি। তো আমার মনে হয় এই ম্যাচটা অ্যাথলেটিকো মাদ্রিদের জেতা অতটা সহজ হবে না। আবার অ্যাথলেটিকো মাদ্রিদ যে গত ম্যাচটা ছিল সেই ম্যাচটাতে জুলিয়ান আলভারেসের অসাধারণ একটি হ্যাটট্রিকের মাধ্যমে তারা মূলত ছন্দে ফিরে এসেছে। তো এক্ষেত্রে আমি এটাও বলবো যে মাদ্রিদের ম্যাচটা জেতার জন্য অতটা সহজ হবে না, কারণ অ্যাথলেটিকো মাদ্রিদ মূলত ডিফেন্সিভ ফুটবল খেলার জন্য পরিচিত। তো এক্ষেত্রে আমি যদি বলি স্টার্টিং ইলেভেনটা কেমন হতে পারে, স্টার্টিং ইলেভেনে কর্তোয়া তো বরাবরই রয়েছে রক সলিড। সেক্ষেত্রে ডিফেন্সে যে প্লেয়ার গুলো থাকতে পারে আলভারো কারেরাস, তারপর রয়েছে ডিন হুইসন, এবং তার সাইডে থাকবে এডার মিলিটাও। এডার মিলিটাও এই জন্যই বললাম কারণ গত ম্যাচে এডার মিলিটাওকে মূলত রেস্ট দেওয়া হয়েছে। তার সাথে স্টার্ট করা হবে ড্যানি কারভাখালকে, কারণ কারভাখালকে গত ম্যাচে মূলত রেস্ট দেওয়া হয়েছিল, যেক্ষেত্রে সেই স্থানে মূলত রাউল অ্যাসানসিওকে খেলানো হয়েছে। তো এক্ষেত্রে চুয়ামেনি স্টার্ট করতে পারে, বেলিংহামও স্টার্ট করতে পারে এবং কামাভিঙ্গাও স্টার্ট করতে পারে। তবে চুয়ামেনির স্টার্ট করার সম্ভাবনাটা বেশি, কারণ চুয়ামেনিকে লাস্ট ম্যাচে মূলত রেস্ট দেওয়া হয়েছিল। এবং তার সাথে সামনে আর্দা গুলার থাকবে, এবং আমাদের ডান সাইডে থাকবে কালমানিক ভিনিসিয়াস জুনিয়র, এবং বাম সাইডে থাকবে মাস্তি, এবং যে আমাদের স্ট্রাইকার পজিশনে কচ্ছপ তো রয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে বার্সা যে হোপ করতেছে যে মাদ্রিদ হয়তো পয়েন্ট ড্রপ করবে, আমার মনে হয় না যে পয়েন্ট ড্রপ করবে। এক্ষেত্রে 2-1 বা 3-1 আমরা ভিক্টরিটা আনতেই পারবো, এটাই আমার মনে হচ্ছে। তো অন্যদিকে আল ইতিহাদ এবং আল নাসরের ম্যাচে আল ইতিহাদ মূলত আল নাসরের সাথে টিকতে পারেনি, কারণ 2-1 ভিক্টরি তারা নিয়ে নিয়েছে। এক্ষেত্রে কিংসলি কোমানের ক্রস থেকে মূলত অসাধারণ গোল করেছে সাদিও মানে,
এবং যে গোলটি হয়েছিল ভলিতে, আর অপরদিকে সাদিও মানের একটি ক্রসে অসাধারণ একটি হেডারের মাধ্যমে গোল করেছে আমাদের গোল মেশিন দাদু ভাই রোনালদো। তো সেক্ষেত্রে মনে হয় রোনালদো 1000 গোলের যে মাইল ফলক, সেই মাইল ফলকটা এবছর না হলেও পরের বছরে সে সেটা অ্যাচিভ করেই ফেলবে। এবং অপরদিকে যে ক্ষেত্রে রোনালদোর একটি অ্যাচিভমেন্ট ছিল যে সবচেয়ে কম ম্যাচ খেলে একটা ক্লাবের জন্য 100 গোল করা, সেক্ষেত্রে সেই রেকর্ডটা ভেঙে দিয়েছে আমাদের হ্যারি কেইন, যেখানে মূলত রোনালদো 105 ম্যাচে 100 গোল করেছে, অপরদিকে হ্যারি কেইন মূলত 104 ম্যাচে 100 গোল করে ফেলেছে। তো এই ক্ষেত্রে হ্যারি কেইন বুন্দেসলিগায় মাত্র 4 ম্যাচে 10টি গোল করেছে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে গত সিজনে যে ব্যালন ডিয়ার, সেই ব্যালন ডিয়ারে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, লামিন ইয়ামালের সাথে হাড্ডাহাড্ডি ভাবে লড়াইয়ে জড়িয়ে পড়েছে আমাদের হ্যারি কেইন। আপনাদের কি মনে হয় আজকে রাত 8টা 15 মাদ্রিদকে জিতবে না মাদ্রিদ ড্রপ করবে পয়েন্ট? সেটা আপনারা কমেন্টসে জানাতে পারেন।